আয়রন ডোম ভেদ করে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। রহস্য কি? এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত। ইরানের ট্রু প্রমিস 3 অভিযান ইসরায়েলের নিরাপত্তা কৌশলকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দিয়েছে, যা তেল আবিবকে শুধু হতবাকি নয়, আতঙ্কিতও করে তুলেছে। এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও বিমান শাখা এমন এক ব্যাপক ও সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরায়েলের দখলকৃত ভূমির গভীরে আঘাত হেনেছে। প্রশ্ন হলো, ইসরায়েলের আয়রন ডোম কেন এই হামলা ঠেকাতে ব্যর্থ হলো? ফার্স নিউজ এজেন্সিকে দেয়া এক সূত্রের তথ্য অনুযায়ী এই অভিযানে ইরানের হাতে থাকা সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইমাদ, গাদর এবং খাইবার সেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল হাইফা, তেল আবিব এবং ইসরায়েলের উত্তরাঞ্চল। সবচেয়ে বিস্ময়কর হলো, ইসরায়েলের শোধনাগার, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং বিমান বাহিনীর জ্বালানি সরবরাহ স্থাপনাগুলোকে এই ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে আঘাত হেনেছে। এটাই প্রমাণ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু শক্তিশালী নয়, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করার ক্ষমতাও রাখে। এটাই প্রমাণ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু শক্তিশালী নয়, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করার ক্ষমতাও রাখে, যা ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন। ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। ইসরায়েলের আতঙ্ক বাড়াচ্ছে যেসব অস্ত্র। ইমাদ ক্ষেপণাস্ত্র। এই অভিযানে ইমাদ ক্ষেপণাস্ত্র মূল ভূমিকা পালন করেছে। এটি প্রায় 2000 কিলোমিটার পাল্লা বিশিষ্ট এবং কদর ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি আঘাত হানার আগ পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ এটি মাঝপথেও গতিপথ পরিবর্তন করতে পারে, যা এর নির্ভুলতা অনেক বাড়িয়ে দেয়। এর বিচ্ছিন্ন ওয়ারহেড এবং ম্যানুভারিং ফিন এটিকে হাইফার কৌশলগত লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত হানতে সাহায্য করেছে। কাদর ক্ষেপণাস্ত্র। কাদর ক্ষেপণাস্ত্র, যা 3টি ভিন্ন মডেলে 1350 থেকে 1950 কিলোমিটার পাল্লায় তৈরি করা হয়েছে, আবারও তার কার্যকারিতা প্রমাণ করেছে। এর উন্নত জাইরোস্কোপিক নিদর্শন ব্যবস্থা এবং তরল জ্বালানি ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ও লজিস্টিক অবকাঠামো ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এগুলোই হয়তো সেই ক্ষেপণাস্ত্র যা আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের গভীরে আঘাত হেনেছে। খাইবার সেকান ক্ষেপণাস্ত্র। এই অভিযানের সবচেয়ে বড় টুইস্ট হলো খাইবার সেকান ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এই ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ফেব্রুয়ারি 2022 সালে উন্মোচন করা হয়েছিল। এর বিশেষভাবে ডিজাইন করা 3 শঙ্কুযুক্ত ওয়ারহেড বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় উচ্চমাত্রার ম্যানুভারিং ক্ষমতা প্রদান করে। এটি বিশেষভাবে ডেভিড স্লিং এবং প্যাট্রিয়টের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য তৈরি করা হয়েছে। এর ছোট ও হালকা গঠন এটিকে বেসামরিক যান এবং স্টেলথ লঞ্চার থেকেও নিক্ষেপযোগ্য করে তোলে। ইসরায়েলের দখলকৃত ভূমির উত্তরাঞ্চলের শহরগুলোতে প্রকাশিত ছবিগুলোতে ব্যাপক বিস্ফোরণ, হাইফাই তেল স্থাপনায় অগ্নিকাণ্ড এবং সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ দেখা যায়। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলিরা স্বীকার করেছে ইরানের সাম্প্রতিক আক্রমণ তীব্রতা, নির্ভুলতা এবং সমন্বয়ের দিক থেকে নজিরবিহীন এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এর কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। পুরো ইসরায়েল জুড়ে ইরানের হামলা। ইরান নতুন ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবকে পুড়িয়ে দিয়েছে। সাইরেন ও ধ্বংস। ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো হজ কাসেম ক্ষেপণাস্ত্রের খেলা দেখালো ইরান। ইরানের কাছে ইসরায়েল তৃতীয় মার্কিন নির্মিত F-35 জেট হারিয়েছে। আরেক পাইলট আটক। সংঘর্ষ। ইরানের প্রাণঘাতী ড্রোন বনাম ইসরায়েলের অ্যাপাচি আক্রমণকারী চপার। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে টানা তৃতীয় দিনে প্রবেশের সাথে সাথে ইরান 15 জুন ভোরে ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অপারেশন ট্রু প্রমিস 3 এর একটি নতুন ঢেউ শুরু হয়।
ইরানের রাষ্ট্রীয় টিভি ইসরায়েলের ওপর আক্রমণ শুরুর ঘোষণা দেওয়ার সময় ইসরায়েলি আকাশ তেহরানের ক্ষেপণাস্ত্রে আলোকিত হওয়ার সরাসরি ফুটেজ সম্প্রচার করেছে। ইসরায়েল জানিয়েছে সন্ধ্যা এবং রাতের মধ্যে ইরান থেকে একাধিক লক্ষ্যবস্তুতে 2টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ওয়াইনেট অনুসারে লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল তামরা, বাতিয়াম এবং রেহোবোট। প্রতিটি ব্যারেজে 35 থেকে 50টি ক্ষেপণাস্ত্র বহন করার কথা রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র এবং ডজন ডজন মনুষ্যবিহীন বিমান ইউএভি প্রতিহত করা হয়েছে। জেরুজালেম এবং তেল আবিব জুড়ে বিমান হামলার সাইরেন এবং গর্জন প্রতিধ্বনিত হয়েছিল, যার ফলে আক্রমণের সময় লক্ষ লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী এক্সে লিখেছে যে কয়েক ডজন শহর এবং সম্প্রদায় জুড়ে লক্ষ লক্ষ লোক সাইরেন বাজানোর সাথে সাথে আশ্রয়ের জন্য ছুটে যাচ্ছিল। তেল আবিবের কাছে রামাত গান শহরে এএফপি ছবিতে ইরানের প্রথম আক্রমণের পর ধ্বংসস্তূপে ভরা ভবন, ধ্বংসপ্রাপ্ত যানবাহন এবং রাস্তাঘাট দেখা গেছে। ইরানের সরকারি আরবি সংবাদ সংস্থা রকেট ইমোজি সহ রিপোর্ট করেছে তেল আবিব জ্বলছে। ইসরায়েলি জরুরি পরিষেবা অনুসারে রাতভর ইরানি হামলায় কমপক্ষে 8 জন নিহত হয়েছে। ব্যাগেন ডেভিড আদমের একজন মুখপাত্র চ্যানেল 12কে জানিয়েছেন ইরানের হামলার প্রায় 200 জন আহত হয়েছেন এবং 35 জন নিখোঁজ রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ছোড়ার খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশ জুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে। 13 জুন ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায় সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় উভয় পক্ষেই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইসরায়েলের হামলা চলতে থাকলে তাদেরকে আরও কঠোর জবাব দেওয়া হবে। ওদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে তেহরানে একাধিক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি সম্পৃক্ত নাশকতাকারীরা। এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় এবার যোগ হয়েছে আরও চাঞ্চল্যকর খবর। ইরান দাবি করছে তারা ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক এবং তথাকথিত অদৃশ্য F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। শুধু তাই নয়, তেহরান 2 ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করছে। যদি এই দাবি সত্য হয় তবে এটি ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান প্রযুক্তির জন্য এক বিরাট ধাক্কা। ইরানের চাঞ্চল্যকর দাবি 3টি F-35 ধ্বংস, 2 পাইলট আটক। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তেহরান এবং তেল আবিবের মধ্যে চলমান গুলি বিনিময়ের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি সরকারের আরও একটি 5ম প্রজন্মের F-35 যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ অফিস শনিবার জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সরকারের আরেকটি F-35 যুদ্ধ বিমান সফলভাবে আঘাত করে ধ্বংস করেছে। পাইলটের ভাগ্য অজানা এবং বর্তমানে তদন্তাধীন বলে জানানো হয়েছে। এই খবর আরও চাঞ্চল্যকর হয়ে ওঠে যখন ইরান দাবি করে দুদিনে তারা মোট 3টি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। শুক্রবার ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী 2টি F-35 যুদ্ধ বিমান এবং ইসরায়েলি সরকারের একাধিক ড্রোন সফলভাবে ভূপাতিত করার একদিন পরেই এই দাবিটি প্রকাশিত হলো। তেহরান টাইমসের খবরে বলা হয়েছে 3 যুদ্ধ বিমানের পাইলটের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। অন্য 2 জন ইরানের হেফাজতে রয়েছে বলেও দাবি করা হয়েছে। এই F-35 যুদ্ধ বিমানগুলো লাইটনিং নামে পরিচিত, যা আমেরিকান মহাকাশ নির্মাতা লকহিড মার্টিন দ্বারা তৈরি করা হয়েছে। এগুলোকে তাদের শ্রেণীর সবচেয়ে উন্নত বলে মনে করা হয় এবং রাডার শনাক্তকরণ এড়াতে ডিজাইন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অনুমোদিত কয়েকটি দেশের মধ্যে ইসরায়েল একটি, যারা এই অত্যাধুনিক 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার পরিচালনা করে। F-35 নামে ইসরায়েলের কাস্টমাইজড সংস্করণটি ইসরায়েলি দখলদার সেনাবাহিনীকে বাধা বা ট্র্যাকিং এর ঝুঁকি কম রেখে গভীর অনুপ্রবেশ মিশন পরিচালনা করতে দেয়। তাহলে কিভাবে ইরান এই বিমানগুলো ভূপাতিত করলো? এটি কি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি প্রমাণ, নাকি F-35 প্রযুক্তির দুর্বলতা?
ইরানের এই দাবি বিশেষ করে F-35 এর মতো অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান ভূপাতিত করা এবং পাইলটদের আটকের ঘটনা অপ্রত্যাশিত। এতদিন পর্যন্ত F-35কে কার্যত অপ্রতিরোধ্য বলে মনে করা হতো। যদি ইরানের এই দাবি সত্য হয় তাহলে এর দুটি দিক থাকতে পারে। এক, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি। হয়তো ইরান এমন কোনো নতুন প্রযুক্তি বা কৌশল তৈরি করেছে যা F-35 এর স্টেলথ ক্ষমতাকে অকার্যকর করতে সক্ষম। এটি একটি গেম চেঞ্জার হতে পারে। দুই, F-35 এর সীমাবদ্ধতা। সম্ভবত F-35 যুদ্ধ বিমান তার স্টেলথ ক্ষমতা থাকা সত্ত্বেও কিছু পরিস্থিতিতে অরক্ষিত, যা ইরান কাজে লাগিয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে। যদি ইসরায়েল তাদের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হারায় এবং পাইলটরা আটক হয়, তবে এটি তাদের সামরিক মনোবল এবং কৌশলগত সক্ষমতার উপর বড় ধরনের প্রভাব ফেলবে। ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরান এবং অন্যান্য শহরে ইসরায়েলের হামলায় কয়েক ডজন ইরানি নিহত হওয়ার পর প্রতিশোধ নিয়েছে ইরান। এই ছবিতে দেখা যাচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা ও বিজ্ঞানীদের হত্যার পর ইরান ধারাবাহিক প্রতিশোধমূলক হামলা শুরু করলে ইসরায়েলিরা ধোঁয়ার কুণ্ডলী এবং ক্ষতিগ্রস্ত ভবন দেখে ঘুম থেকে জেগে ওঠে। ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো তেল আবিব জুড়ে বেশ কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে, যখন হামলার ফলে শহরের কেন্দ্রস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এই হামলায় ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান শত্রুতার তীব্র বৃদ্ধির একটি অংশ। শুক্রবার ইরানে ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলার পর শুরু হওয়া এই সংঘর্ষ। এই হামলায় শত শত মানুষ নিহত ও আহত হন। এই ছবিতে দেখা যাচ্ছে তেল আবিবের দক্ষিণে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি স্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন লোকজন। শনিবার ভোরবেলা ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে, যার ফলে ইরান দেশটির কেন্দ্রস্থল এবং উত্তরে পরপর 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। ইসরায়েল জানিয়েছে যে তারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছে। তেল আবিবের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্তের পর ইরান সরকার ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। প্রথম বিস্ফোরণের পরপরই উপকূলীয় ইসরায়েলি শহর তেল আবিবের ওপর দিয়ে ঘন ধোঁয়ার কুণ্ডলী উড়ে যায়, একজন AFP সাংবাদিক জানিয়েছেন। তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে একটি আবাসিক ভবনেও আঘাত হেনেছে। এই ছবিতে দেখা যাচ্ছে ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবন থেকে কংক্রিট, ধাতব বার এবং কাঠের তক্তার টুকরোয় ধ্বংসপ্রাপ্ত 1 ডজন যানবাহন সরিয়ে নেওয়ার জন্য প্রাথমিক উদ্ধারকারীরা কাজ করছেন। ইসরায়েলের প্যারামেডিক সার্ভিস জানিয়েছে মধ্য ইসরায়েলি ইরানের হামলায় মোট 70 জনেরও বেশি লোক আহত হয়েছে, যার মধ্যে তেল আবিব এলাকার 34 জনও রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের আয়াতুল্লাহ শাসন ব্যবস্থার প্রতিটি স্থাপনা ও প্রতিটি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইসরায়েল। বিবিসি জানায়, নতুন প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমরা ইতিমধ্যে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে কঠিন আঘাত এনেছি। প্রয়োজন হলে আবারও তা লক্ষ্য করে হামলা করব। তিনি আরও বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে বড় ধরনের হুমকি রয়েছে। আমরা তাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসে পদক্ষেপ নিয়েছি। ইসরায়েলের হামলার পর তেহরান পারমাণবিক কর্মসূচি আদৌ আর আছে কিনা তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহ প্রকাশ করলেও এখন পর্যন্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি খুব একটা বেশি নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোর আঘাতে অন্তত 7 সেনা আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়। অভেদ্য আয়রন ডোম ভেদ করেছে ইরানি মিসাইল। ইসরায়েলকে বড়সড় বিপদের মুখে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ আরো ঘনীভূত। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ঘটনা প্রবাহে সবচেয়ে বড় চমক হলো ইসরায়েলের কথিত অভেদ্য আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত। এটি কি কেবল একটি হামলা, নাকি ইসরায়েলের নিরাপত্তার ধারণাকেই নতুন করে প্রশ্নের মুখে ফেলছে? তেল আবিবে ইরানি প্রত্যাঘাত, আয়রন ডোম কি ব্যর্থ হলো?
শনিবার ভোরে তেল আবিবে ইরানের প্রত্যাঘাতের খবর বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন নেতানিয়াহুর দেশ এবার বড়সড় বিপদের মুখে পড়তে পারে। শুক্রবার গভীর রাতে ইসরায়েলের তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনা আইডিএফ এর সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে। ইসরায়েলি বিমান হামলার 24 ঘন্টার মধ্যে এই হামলাকে ইরান প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবেই দেখছে বিশ্ব। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা যাচ্ছে তেল আবিবের ঠিক মাঝে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। যদিও আনন্দবাজার.com-এর প্রতিবেদনে বলা হয়েছে তারা এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি। তবে ওই এলাকাতেই রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর এবং আরও নানা গুরুত্বপূর্ণ সামরিক দপ্তর। 19 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, কিন্তু লৌহ গম্বুজ ভেঙে আইডিএফ এর সদর দপ্তরে আঘাত করছে ক্ষেপণাস্ত্রটি। সঙ্গে সঙ্গে আলোর ঝলকানি এবং বিকট শব্দ দিয়ে শেষ হচ্ছে ভিডিওটি। সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ইরান 65 মিনিটে 200টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। যদি এই দাবি সত্য হয় তবে এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিরাট চ্যালেঞ্জ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি শুক্রবার রাতে ইরান 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে। ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে তেল আবিবের দক্ষিণের 3 জনপদ দ্য কিরিয়া, রমাত গান এবং রিশন লেজিয়নে। এই জনপদগুলির মধ্যে দ্য কিরিয়ায় রয়েছে আইডিএফ এর সদর দপ্তর। এছাড়া রমাত গান এবং রিশন লেজিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি বহুতলের একাংশ ভেঙে পড়ে। এরপর শনিবার ভোরেও ইসরায়েলের উত্তরের কয়েকটি জনপদকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হানা চালায় ইরান। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফরিন বলেছেন ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে তার ধ্বংসাবশেষ উড়ে এসেই যা ক্ষতি হওয়ার হয়েছে। আয়রন ডোমকে ইসরায়েলের এক অপ্রতিরোধ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেখা হতো, যা তাদের আকাশ সীমাকে কার্যত দুর্ভেদ্য করে তুলেছিল। কিন্তু এই হামলায় যখন আইডিএফ সদর দপ্তরেই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারল, তখন প্রশ্ন উঠছে আয়রন ডোম কি তার কার্যকারিতা হারাচ্ছে, নাকি ইরান এমন কোনো কৌশল বা প্রযুক্তি ব্যবহার করেছে যা আয়রন ডোমের সীমাবদ্ধতাকে উন্মোচন করেছে? বিশেষজ্ঞরা এখন এই প্রশ্নগুলো নিয়েই চিন্তিত। 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরপর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে তেহরান। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের দামামা। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। এমন উত্তেজনার পারদের মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী এক চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। তারা জানিয়েছে ইরানের হামলার আগে তাদের অত্যাধুনিক সতর্কতা ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় ইসরায়েলিদের মধ্যে যেমন ক্ষোভ সৃষ্টি করেছে, তেমনি আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। অন্ধকারে ইসরায়েলিরা সাইরেন বাজলেও কিন্তু সতর্কবার্তা কই। ঘটনার সূত্রপাত হয় যখন মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব সহ বিস্তীর্ণ অঞ্চল। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের আগে তারা কোনো ধরনের পূর্ব সতর্কতা পাননি। তাদের অভিযোগ বিস্ফোরণের শব্দ শোনার পর কেবল বিমান হামলার সাইরেন বেজেছে, যার কোনো উপযোগিতা ছিল না। আমরা কেবল বিস্ফোরণের শব্দ শুনেছি, তারপর সাইরেন বেজেছে, বলেছিলেন এক আতঙ্কিত ইসরায়েলি নাগরিক। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে। তারা জানিয়েছে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই সতর্কতা ব্যবস্থার ত্রুটি নিয়ে গভীর তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং ইসরায়েলি জনগণের নিরাপত্তার বিষয়ে বড় ধরনের উদ্বেগ জন্ম নিয়েছে। মেসার ইসের প্রথম পরীক্ষা নাকি প্রথম ব্যর্থতা? এই হামলার ঘটনায় ইসরায়েলের নতুন ব্যক্তিগত বার্তা প্ল্যাটফর্ম হিব্রুতে, যা মেসার ইসি নামে পরিচিত, সেটির প্রথম পূর্ণাঙ্গ ব্যবহার হয়েছিল। এই সিস্টেমটি মোবাইল ফোনে সরাসরি সতর্কতা পাঠানোর জন্য সেল ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহার করে। এর বিশেষত্ব হলো এটি কাজ করার জন্য কোনো অ্যাপ, ইন্টারনেট বা সাইন আপের প্রয়োজন নেই। হুমকিপ্রাপ্ত এলাকার কাছাকাছি থাকা ফোনে স্বয়ংক্রিয়ভাবে একটি উচ্চস্বরের ও স্বতন্ত্র জরুরি সুরের সঙ্গে বার্তাটি প্রদর্শিত হওয়ার কথা।
গত 17 এপ্রিল ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হুমকির সময় এই সিস্টেমটির একটি আংশিক পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় এটি কার্যকর বলে মনে করা হয়েছিল, কিন্তু শনিবারের হামলায় দেখা গেল এর অনেক ফাঁক ফোকর। হাজার হাজার ইসরায়েলি কোনো সতর্কবার্তা পাননি, যা এই নতুন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। কেন ব্যর্থ হলো এই অত্যাধুনিক ব্যবস্থা? আইডিএফ এখন চুলচেরা বিশ্লেষণ করছে কেন এমনটা হলো। তারা খতিয়ে দেখছে এটি কি শুধুই কোনো কারিগরি ত্রুটি, নাকি এর পেছনে মানবিক ভুল দায়ী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা তদন্ত করা হচ্ছে তা হলো ব্যাপক রকেট হামলা কি সিস্টেমের ধারণ ক্ষমতাকে অতিরিক্ত চাপিয়ে দিয়েছে, অর্থাৎ একসঙ্গে এত বেশি বার্তা পাঠানোর চেষ্টা করায় সিস্টেম কি আর কাজ করতে পারেনি। সামরিক কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তদন্ত শেষ হওয়ার পর তারা বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন। এই ঘটনার জেরে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি হয়েছে। ইসরায়েলিরা জানতে চায় তাদের নিরাপত্তার জন্য যে কোটি কোটি টাকা খরচ করে অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করা হয়েছে তা কেন চরম মুহূর্তে তাদের রক্ষা করতে পারল না। এই ব্যর্থতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো উন্মোচন করে দিয়েছে। একই সাথে একটি ইঙ্গিত দিয়েছে আধুনিক যুদ্ধে শুধুমাত্র অত্যাধুনিক প্রযুক্তি থাকলে হয় না, সেগুলোর সঠিক এবং নিরবিচ্ছিন্ন কার্যকারিতাও নিশ্চিত করতে হয়। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দামামা। ইসরায়েলকে সাহায্য করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন এক অস্থির সময়। ইসরায়েল এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের চাপা উত্তেজনা যেন একটি উন্মুক্ত যুদ্ধে পরিণত হতে চলেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে ইরান এই লড়াইকে নিজেদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে দেখছে। দেশটির সামরিক কর্মকর্তারা বলছেন ইসরায়েলের আক্রমণের জবাবে তারা সর্বশক্তি ব্যবহার করতে প্রস্তুত। কিন্তু এই যুদ্ধের প্রভাব কি কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আরো বড় কোনো ভয়াবহতার দিকে ঠেলে দেবে বিশ্বকে? তেহরানের কড়া হুঁশিয়ারি, পশ্চিমারা কি পিছু হটবে? ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রয়টার্সকে উদ্ধৃত করে জানিয়েছে ইসরায়েলের পাল্টা হামলা ঠেকাতে যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স ইসরায়েলকে সহযোগিতা করে তাহলে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানার হুমকি দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে এই তিন দেশ যদি ইসরায়েলের পাশে দাঁড়ায় তাহলে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজগুলো ইরানের নিশানা হবে। যদি এমনটা সত্যি হয় তবে মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে এক ভয়াবহ সংঘাতের সূত্রপাত হতে পারে, যা কেবল ইসরায়েল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিকভাবে বিস্তৃত হবে। এই হুমকির জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন ইরানের একনায়ক দেশের জনগণকে জিম্মি করে ফেলেছে। ইসরায়েলের বেসামরিকদের ওপর যে অপরাধমূলক হামলা চালানো হচ্ছে তার জন্য তেহরানবাসীকে চড়া মূল্য দিতে হবে। তেহরান জ্বলবে। এই বক্তব্যগুলো স্পষ্টতই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং একে অপরের বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয়। ইসরায়েল শুক্রবার ইরানের ওপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে বলে অভিযোগ তেহরানের, যেখানে যুক্তরাষ্ট্রেরও সম্পৃক্ততা ছিল। তবে বিবিসি লিখেছে যুক্তরাজ্য এখন পর্যন্ত ইসরায়েলকে সরাসরি কোনো সামরিক সহায়তা দেয়নি বলে দেশটির সরকারি সূত্রে জানা গেছে। এমনকি ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে কোনো সহায়তা চায়নি। কিন্তু অতীতে ইরানের ড্রোন হামলার সময় সাইপ্রাস থেকে ব্রিটিশ টাইফুন জেট পাঠিয়ে তা প্রতিহত করা হয়েছিল। তাহলে কি এবারও একই ঘটনা ঘটবে, নাকি পরিস্থিতি ভিন্ন মোড় নেবে? পাল্টাপাল্টি হামলা, ক্ষয়ক্ষতির এক ভয়াবহ চিত্র। জাতিসংঘে ইরানের প্রতিনিধি বলেছেন ইসরায়েলের হামলায় জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সহ 78 জন নিহত হয়েছেন। আহত হয়েছে 320 জন, যাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। অন্যদিকে ইসরায়েলের 2 দফা হামলার জবাবে শুক্রবার রাতে ইরান শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাতে 4 ইসরায়েলির মৃত্যু হয় এবং আহত হন 63 জন। এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল পর্যন্ত এখন উদ্বেগে রয়েছে যে এই সংঘাতের শেষ কোথায়। ইসরায়েলের নিশানায় ইরানের পরমাণু বিজ্ঞানীরা। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে তাদের চালানো একাধিক হামলায় ইরানের 9 জন পরমাণু বিজ্ঞানী ও বিশেষজ্ঞ নিহত হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে হামলার প্রথম ধাপে 6 জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। পরে আইডিএফ বলেছে অভিযানের শুরুর দিকে এই 9 জন মারা যান।